রহমানির রহিম। রফিকুল ইসলাম মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীতে যারা ভর্তি হয়েছ তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সাথে সাথে এটাও বলতে চাই যে একাদশ শ্রেণীতে তোমরা যারা ভর্তি হয়েছ, আমি বলবো যে তোমরা অত্যন্ত সৌভাগ্যবান। এর কারণ হচ্ছে কারণ তোমরা এমন একটি কলেজে ভর্তি হয়েছ যে কলেজ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ হিসেবে নির্বাচিত হয়েছিল এবং বর্তমানেও এই কলেজ প্রাক মডেল কলেজ হিসেবে নির্বাচিত আছে। হয়তো কিছুদিন পরে মডেল কলেজ হিসেবে নির্বাচিত হয়ে যাবে। সেজন্য আমি তোমাদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। তো প্রথমেই আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি, কারণ আজকে আমি যে ক্লাসটি নিব সেই ক্লাসটি হচ্ছে একাদশ শ্রেণীতে যারা তোমরা নতুন ভর্তি হয়েছ তাদের জন্য এই ক্লাসটি। আর এই ক্লাসটি আমার জন্য আজকে প্রথম। তোমরা যারা নতুন ভর্তি হয়েছ তোমাদের জন্য আজকে আমার প্রথম ক্লাস। এর আগে আমি অনার্স মাস্টার্সে ক্লাস নিয়েছি, কিন্তু আজকে একাদশ শ্রেণীর জন্য আজকে আমার প্রথম ক্লাস। তো সেই ক্লাসে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। তো আমি মাহফুজুর রহমান, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রফিকুল ইসলাম মহিলা কলেজ। তো প্রিয় শিক্ষার্থীরা, তো এই করোনাকালীন এই ক্রান্তিলগ্ন সময়ে তোমরা আশা করি তোমরা ভালো আছো এবং বাসায় নিরাপদে অবস্থান করছো। তো আমরা যে ক্লাসগুলো নিব, সকল টিচাররাই যে ক্লাসগুলো নিবে সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই মনোযোগ সহকারে সেই ক্লাসগুলো দেখবে এবং বইয়ের সাথে বইটা সামনে রেখে তোমরা যদি আমাদের এই আলোচনাগুলো দেখো, ক্লাসগুলো দেখো তাইলে অবশ্যই তোমাদের পড়াশোনার ক্ষেত্রে তোমাদের জন্য সুবিধা হবে। তো শিক্ষার্থীরা, আমরা এখন আমাদের ক্লাসে চলে যাই। তো আমি আজকে যে বিষয়ের উপর ক্লাস নিব সেটি হচ্ছে একাদশ শ্রেণীর জন্য পৌরনীতি এবং সুশাসন। আমি আজকে পৌরনীতি এবং সুশাসনের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের উপরে কিছু কথা বলবো। আর দ্বিতীয় পত্রের প্রথম যে অধ্যায়টি আছে সেই অধ্যায়টি হচ্ছে যে ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ। অধ্যায়ের নাম হচ্ছে যে ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ। এর উপর আজকে এই অধ্যায়ের উপরে আমি আলোচনা করব, কথা বলবো। তো এই অধ্যায়টা যদি আমরা আলোচনা করি, দেখা গেছে একদিনে আলোচনা করা সম্ভব নেই। এই অধ্যায়টা অনেক বড় একটি অধ্যায়। আমরা ধীরে ধীরে আস্তে আস্তে আমরা আলোচনা করে শেষ করার চেষ্টা করব। তো এই অধ্যায়টা যদি আমরা আলোচনা করি তাহলে এই অধ্যায়ের ভিতরে তোমরা কি পাবে, কোন বিষয়গুলো তোমরা জানতে পারবে, সেই বিষয়গুলো আমি একটু টাচ দিয়ে রাখছি তোমাদেরকে। এই অধ্যায়টা যদি আমরা আলোচনা করি তাহলে এই অধ্যায়ের ভিতরে তোমরা যে সমস্ত বিষয়গুলো জানতে পারবে, যে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ উপনিবেশিক শাসনের পটভূমি সম্পর্কে তোমরা জানতে পারবে। তোমরা জানতে পারবে 1661 এবং 1692 সালের যে 92-এর আইন ছিল, এই আইনের গুরুত্ব কি তোমরা এই বিষয়ে জানতে পারবে। তোমরা জানতে পারবে ভারতীয় জাতীয় কংগ্রেস 1885-এর কংগ্রেসের প্রতিষ্ঠা এবং প্রতিষ্ঠার গুরুত্ব সম্পর্কে তোমরা জানতে পারবে। এছাড়াও তোমরা এই অধ্যায় থেকে জানতে পারবে যে 1905 সালে যে বঙ্গভঙ্গ হয়েছিল, বঙ্গভঙ্গ হওয়ার পিছনে কারণ কী ছিল এবং এর ফলাফলও কী ছিল সেই বিষয়ে তোমরা জানতে পারবে। এছাড়াও তোমরা 1911 সালের বঙ্গভঙ্গ রদ কেন করা হয়েছিল এবং রদ করার পরের প্রতিক্রিয়া কী হয়েছিল সেই বিষয়ে তোমরা জানতে পারবে।
এছাড়াও মুসলিম লীগ প্রতিষ্ঠার প্রেক্ষাপট, মুসলিম লীগ প্রতিষ্ঠার গুরুত্ব, 1906 সালে যে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছিল এর গুরুত্ব এবং প্রেক্ষাপট সম্পর্কে জানতে পারবে। 1909-এর মৌলভীমিটু সংস্কার আইন সম্পর্কেও তোমরা ধারণা লাভ করতে পারবে। এরপর 1919 সালের ভারত শাসন আইনের গুরুত্ব, 1919 সালের ভারত শাসন আইনের যে প্রেক্ষাপট এই বিষয়ে তোমরা জানতে পারবে। 1935 সালের ভারত শাসন আইনের গুরুত্ব সম্পর্কেও তোমরা ধারণা লাভ করতে পারবে এবং এর ধারাগুলো সম্পর্কেও তোমরা ধারণা লাভ করতে পারবে। এছাড়া 1937 এবং 1946 সালের যে প্রাদেশিক নির্বাচন হয়েছিল, নির্বাচনের গুরুত্ব সম্পর্কেও তোমরা বিস্তারিত জানতে পারবে। লাহোর প্রস্তাব সম্পর্কে তোমরা ধারণা লাভ করতে পারবে এবং মন্ত্রী মিশন পরিকল্পনা যে হয়েছিল এই পরিকল্পনার ব্যর্থতার কারণ কী ছিল সেই বিষয়ে তোমাদের ধারণা পাবে। সর্বশেষ তোমরা এখান থেকে 1947 সালের ভারত স্বাধীনতা আইনের যে বৈশিষ্ট্যগুলো আছে, 1947 সালের ভারত স্বাধীনতা আইনের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য সম্পর্কেও তোমরা ধারণা লাভ করতে পারবে। সর্বোপরি এই অধ্যায়টি যদি আমরা আলোচনা করি তাইলে একেবারে 1600 সাল থেকে নিয়ে একেবারে 1947 সালের ভারত স্বাধীনতা আইন পর্যন্ত তোমরা এর ভিতরে যত আলোচনা আছে, ঘটনা আছে, সকল বিষয় সম্পর্কে তোমরা ধারণা লাভ করতে পারবে এবং সকল বিষয়গুলো তোমরা বুঝতে পারবে। এর জন্য যেটা করতে হবে তোমাদেরকে, আমাদের যে লেকচারগুলো দিব সেই লেকচারগুলো তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং বইটা সামনে নিয়ে যদি বসো তাহলে তোমাদের জন্য সকল কিছু সুবিধা হয়ে যাবে, তোমাদের পড়াশোনার ক্ষেত্রে সুবিধা হবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমি যে বিষয়টি আজকে আলোচনা করব, যে অধ্যায়টি আলোচনা করব, ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ। এখন এই যে ব্রিটিশ ভারতের প্রতিনিধিত্বশীল সরকারের যে বিকাশটা, এই বিকাশের প্রথমে যে আলোচনাটা করব সেটি হচ্ছে যে ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন এবং পলাশির যুদ্ধ এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে শাসন প্রতিষ্ঠা, এই দুইটা বিষয়ের উপর আজকে আমি আলোচনা করব প্রথম অধ্যায়ে। প্রথমটি হচ্ছে যে ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন, কিভাবে আগমন করছে, তারা কিভাবে ভারতবর্ষে আসলো ব্যবসা বাণিজ্য করার জন্য, এই বিষয়ে আমি প্রথমে কথা বলবো। এরপরে কথা বলবো পলাশির যুদ্ধ এবং ভারতীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠা কিভাবে হয়েছে সেই বিষয়ে আমি কথা বলবো। তো প্রথমেই ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন কিভাবে হয়েছে এই বিষয়ে একটু কথা বলি। যে প্রথমেই একেবারে 1600 সালে সর্বপ্রথম 1600 সালে 218 জন সদস্য নিয়ে লন্ডনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটি বণিক সংগঠন তৈরি করে। আমি আবারও বলি যে 1600 সালে 218 জন সদস্য নিয়ে লন্ডনে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটি বণিক সংগঠন গঠন করে এবং এই বছরই, অর্থাৎ এই বছরের 31শে ডিসেম্বর, অর্থাৎ 1600 সালেরই 31শে ডিসেম্বর এই বণিক সংগঠনটি, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে বণিক সংগঠনটি, এই বণিক সংগঠনটি দ্য গভর্নর অ্যান্ড কোম্পানি অফ মার্চেন্ট অফ লন্ডন ট্রেডিং ইনটু দি ইস্ট ইন্ডিয়া নামে রানী এলিজাবেথের কাছ থেকে একটি সনদ নিয়েছিল, অর্থাৎ একটি সনদ লাভ করে এই বছরই 31শে ডিসেম্বরে, অর্থাৎ 1600 সালেরই। এই সনদটা লাভ করার পর পরবর্তী সময়ে 1608 সালে সর্বপ্রথম ভারতবর্ষে প্রত্যক্ষ বাণিজ্য করার জন্য তারা আগমন করেন। আমি আবারও বলি, 1600 সালে 218 জন সদস্য নিয়ে সর্বপ্রথম লন্ডনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামক একটি বণিক সংগঠন তারা তৈরি করে, বণিক সংগঠন গঠিত হয় এবং এই সংগঠনটি রানী এলিজাবেথের নিকট থেকে একটি সনদ লাভ করে। এই সনদ লাভ করার পর 1608 সালে সর্বপ্রথম ব্যবসা বাণিজ্য করার জন্য তারা ভারতবর্ষে আগমন করেন। মুঘল সম্রাট জাহাঙ্গীর ছিল তো তৎকালীন সময়ের মুঘল, তখন তারা এসে কি করছে, মুঘল সম্রাট জাহাঙ্গীরের কাছে তারা অনুমতি চাইছে যে ব্যবসা বাণিজ্য করার জন্য। এই মুঘল সম্রাট জাহাঙ্গীর সর্বপ্রথম 1613 সালে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সর্বপ্রথম সুরাটে বাণিজ্য কুটি স্থাপনের অনুমতি দেন। সর্বপ্রথম মুঘল সম্রাট জাহাঙ্গীর 1613 সালে সুরাটে বাণিজ্য কুটি স্থাপনের জন্য সর্বপ্রথম অনুমতি দেন। এভাবেই মূলত ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানিটার আগমন। পরবর্তীকালে সুবেদার
শাহজাদা সুজা ইংরেজ চিকিৎসক গ্যাব্রিয়েল ব্রাউটনের চিকিৎসায় সন্তুষ্ট হয়ে ভারতবর্ষে বিনা শুল্কে বাণিজ্য করার জন্য অনুমতি প্রদান করেছিলেন পরবর্তীকালে। এবং এরই ধারাবাহিকতায় এই অনুমতি পাওয়ার পর এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে বাংলা, তারপর কাশিমবাজার, মালদহ, মুম্বাই, মাদ্রাজ, হুগলি সহ বিভিন্ন জায়গায় আস্তে 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 তাদের ব্যবসাকে প্রসারিত করতে থাকে এবং বিভিন্ন জায়গায় তারা কুটি স্থাপন করতে থাকে। একেবারে তাদের এই ধারাবাহিকতা, তাদের এই কুটি স্থাপন, ব্যবসা বাণিজ্য একেবারে 1681 সাল পর্যন্ত নির্দ্বিধায় তারা তাদের কার্যক্রম চালিয়ে যেতে সক্ষম হয়। এর ভিতরে 1661 সাল পর্যন্ত কোনো মুঘলের সাথেই কোনো ধরনের কোনো দ্বন্দ্ব, কোনো দাঙ্গা হাঙ্গামা কোনো কিছুই হয় নাই, সৃষ্টি হয় নাই। সুন্দরভাবেই তারা তাদের বাণিজ্য চালিয়ে গিয়েছিল। কিন্তু 1661 সাল পর্যন্ত এই ইস্ট ইন্ডিয়ান কোম্পানি 1661 সাল পর্যন্ত তাদের কোনো সমস্যা হয় নাই। কিন্তু সর্বপ্রথম সমস্যাটা হয়েছে 1686 সালে, যখন মুঘল সম্রাট সুবেদার শায়েস্তা খান, তখন 1686 সালে ছিল সুবেদার শায়েস্তা খান। এই সুবেদার শায়েস্তা খানের সময় এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি হুগলি নদীর মোহনায় যখন নৌঘাটি স্থাপন করার জন্য অনুমতি চাইছিল, তখন এই অনুমতি চাওয়ার পর সুবেদার শায়েস্তা খান যখন অনুমতিতে অসম্মতি প্রকাশ করেছেন, তখন কি করছেন, তখনই তাদের সাথে দ্বন্দ্বের সৃষ্টি হয় সর্বপ্রথম। আমি আবারও বলি, 1681 সাল পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির কারোর সাথে কোনো দ্বন্দ্ব বিবাদ সৃষ্টি হয় নাই। কিন্তু সর্বপ্রথম দ্বন্দ্ব হয়েছিল 1686 সালে। তখন সুবেদার শায়েস্তা খানের আমলে, সুবেদার শায়েস্তা খানের সময় যখন হুগলি নদীর মোহনায় যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি নৌঘাটি স্থাপন করার অনুমতি চেয়েছিল, তখন এই অনুমতি চাওয়ার পর যখন অনুমতি পায় নাই, তখনই মূলত ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে দ্বন্দ্ব তৈরি হয়। এবং এই দ্বন্দ্বের ফলে কি হয়েছে, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি হুগলি, বালেশ্বর ও হিজলির দুর্গ আক্রমণ করে এবং 1696 থেকে 98 সাল পর্যন্ত 1696 থেকে 98 সাল পর্যন্ত সুবেদার শাহজাদা আজিমউদ্দিনের শাসনামলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুতাটনি, কলকাতা ও গোবিন্দপুর এই 3টা গ্রামের জমিদারি সনদ লাভ করেন 1696 থেকে 98 সাল পর্যন্ত। এরপর একেবারে 1704 সাল পর্যন্ত 1704 সাল পর্যন্ত ভারতের বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অংশ তাদের অধীনে ছিল 1604 সাল পর্যন্ত। কিন্তু 1617 সালে যখন দিল্লির সম্রাট ফররুখ শিয়ার রোগে আক্রান্ত হয়ে গেলেন, অসুস্থ হয়ে গেলেন, তখন ইংরেজ চিকিৎসক সার্জেন্ট উইলিয়াম হ্যামিল্টন তাকে সুস্থ করে তোলেন। আমি আবারও বলি যে 1617 সালে যখন দিল্লির সম্রাট ফররুখ শিয়ার অসুস্থ হয়ে যায়, রোগাক্রান্ত হয়ে যায়, তখন তৎকালীন সময়ে ইংরেজ চিকিৎসক সার্জেন্ট উইলিয়াম হ্যামিল্টন তাকে চিকিৎসা করিয়েছিলেন এবং এই চিকিৎসায় তাকে সম্পূর্ণভাবে সুস্থ করে তোলেন। এতে খুশি হয়ে দিল্লির সম্রাট খুশি হয়ে টোটাল ভারতবর্ষে বিনা শুল্কে বাণিজ্য করার জন্য অনুমতি প্রদান করেছিলেন। এবং এই অনুমতি দেওয়ার পর এই অনুমতিকে কেন্দ্র করে তারা এই সুযোগ নিয়ে চতুর ইংরেজ যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারা এই সুযোগকে কাজে লাগিয়ে তারা আস্তে আস্তে পুরা ভারতবর্ষকে করায়ত্ত করার চেষ্টা করে এবং তাদের কোম্পানিকে আস্তে আস্তে বিস্তৃত করার চেষ্টা তখন থেকেই করতে থাকে এবং বাংলার শাসক যারা ছিল তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রও মেতে ওঠে। তবে একটা বিষয় উল্লেখযোগ্য যে পলাশীর যুদ্ধের পূর্ব পর্যন্ত ইংরেজরা রাজনীতি এবং শাসনতান্ত্রিক ক্ষেত্রে তেমন কোনো সুবিধা করতে পারে নাই। তো এখন এই যে আলোচনাটা করলাম, ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে আগমন, এই আগমন সম্পর্কে যে আলোচনাটা করলাম, এখন এর ভিতরে অনেকগুলো এমসিকিউ প্রশ্ন থাকবে তোমাদের জন্য। জানো যে সাথে 50 নম্বর এমসিকিউ হয়। এই অনেকগুলো এমসিকিউ প্রশ্ন আছে। যেমন আমি যদি আবার পিছনে যাই, যদি এমসিকিউ প্রশ্নগুলো তোমাদেরকে একটু বলি, যে এখন প্রথমেই বলছিলাম যে 1600 সালে 218 জন সদস্য নিয়ে লন্ডনে ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা একটা বণিক সংগঠন তৈরি করেছিল। এখন যদি এখানে প্রশ্ন আসে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা যে ছিল সেই কোম্পানিতে সর্বপ্রথম সদস্য কতজন ছিল, তখন তোমরা অবশ্যই তোমাদের আনসার করতে হবে যে সদস্য ছিল 218 জন।
এবং যদি বলা হয় এটা কত সালে ছিল, তাহলে এটা তোমাদের অবশ্যই আনসার করবা যে তোমরা 1600 সালে এটা বণিক সংগঠনটা তৈরি হয়েছিল। এরপর যদি প্রশ্ন করা হয় যে তোমাদেরকে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সর্বপ্রথম ভারতবর্ষে কত সালে আগমন করেন, তাহলে তোমরা অবশ্যই এখানে আনসার করবে। এখানে আমি আগে বলে দিছি যে 1608 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সর্বপ্রথম ভারতবর্ষে বাণিজ্য করার জন্য আগমন করেন। এরপরে আরও এমসিকিউ প্রশ্ন থাকতে পারে যে তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে সর্বপ্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে আগমন করার পর কার কাছ থেকে সর্বপ্রথম অনুমতি নিয়েছিলেন, তো তাহলে তোমরা অবশ্যই তোমরা আলোচনা করবে, এটা উত্তর দিবে যে মুঘল সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে সর্বপ্রথম অনুমতি গ্রহণ করেছিলেন। এবং যদি এরপরে যদি প্রশ্ন করা হয় যে অনুমতিটা কত সালে সর্বপ্রথম নিয়েছিল, তাহলে এখানে স্পষ্ট দেওয়া আছে যে 1613 সালে মুঘল সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে সর্বপ্রথম এই কোম্পানিটা অনুমতি নিয়েছিলেন। এগুলো হচ্ছে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ এমসিকিউ প্রশ্ন। এছাড়াও অনেকগুলো প্রশ্ন আছে এখানে যে কত সালে কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করেছিলেন। কলকাতা ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করেছিল হচ্ছে 1698 সালে। তোমরা যদি বইগুলো সামনে রাখো আর আমার লেকচারগুলো শুনো, তাহলে তোমরা অবশ্যই এই আলোচনাগুলো, এই কথাগুলো তোমরা বইয়ের মধ্যে পাবে। যে কোনো বইয়ের মধ্যে এই আলোচনাগুলো আছে, যে কোনো প্রকাশনীর আলোচনায় আছে, যে কোনো লেখকের বইয়ের মধ্যে এই আলোচনাগুলো আছে যে ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে আগমনটা, এখানে যদি তোমরা এই বইটা যদি দেখো, এই অধ্যায়টা যদি দেখো, তাহলে তোমরা পাবে। তাহলে যেটা বলতেছিলাম যে কত সালে ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করেন, এটা হচ্ছে তোমার 1698 সালে সর্বপ্রথম ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করেছিলেন। এবং এই যে ইংরেজ চিকিৎসক ফররুখ শিয়রকে যে যিনি সুস্থ করে তুলেছিলেন, ইংরেজ চিকিৎসক, যদি বলা হয় তার নাম কি, তাহলে তোমরা অবশ্যই আনসার করবে যে সার্জেন্ট উইলিয়াম হ্যামিল্টন। এটা হচ্ছে তার নাম। উনি দিল্লির সম্রাটকে সুস্থ করার ফলেই কিন্তু সমগ্র ভারতবর্ষে বিনা শুল্কে বাণিজ্য করার সুযোগ পেয়েছিল। যিনি সুস্থ করে তুলেছিলেন ইংরেজ চিকিৎসক ছিলেন, তার নাম ছিল উইলিয়াম হ্যামিল্টন। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অবশ্যই এই আলোচনাটা তোমরা মনোযোগ সহকারে দেখবে। এর পরবর্তীতে আমরা আরেকটা বিষয় আলোচনা করবো আজকে, সেটি হচ্ছে যে 1757 সালে পলাশীর যুদ্ধ এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠা। এতক্ষণ তো আমরা আলোচনা করলাম যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে আগমন করছে। এখন আমরা আলোচনা করব যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে শাসন প্রতিষ্ঠা করছিল, এটা কিভাবে করছিল। তো এখানে 1757 সালে পলাশীর যুদ্ধ এখানে আছে, এবং এখানে আলোচনা আছে পলাশীর যুদ্ধ এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন। অর্থাৎ মূলত পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজয়ের বরণ করার পরে, নবাব সিরাজউদ্দৌলা যখন পরাজিত হয়েছে, এই পরাজয়ের পরেই কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনটা এই দেশে প্রতিষ্ঠা হয়েছে। তো আমরা প্রথমেই যেহেতু 1757 সালে পলাশীর যুদ্ধ আছে, পলাশীর যুদ্ধটা মূলত নবাব সিরাজউদ্দৌলাকে কেন্দ্র করেই। তো নবাব সিরাজউদ্দৌলা সম্পর্কে একটু আলোচনা করব। সেটি হচ্ছে যে নবাব, আমরা সবাই জানি, তোমরা হয়তো বা শুনেছ যে নবাব সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব, এবং তার পিতার নাম ছিলেন মির্জা মোহাম্মদ হাশিম জৈনুদ্দিন খান। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1733 সালে। আবারও বলি, তিনি জন্মগ্রহণ করেছিলেন 1733 সালে এবং মৃত্যুবরণ করেছিলেন 1757 সালে পলাশীর যুদ্ধের পর। তার মৃত্যুর পরেই কিন্তু এই ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠা হয় এবং বাংলায় মুসলিম শাসনের অবসান হয়। যেই কোম্পানির শাসন নাকি দীর্ঘ 200 বছর পর্যন্ত এই দেশে স্থায়ী ছিল, এই শাসনটা দীর্ঘ 200 বছর পর্যন্ত স্থায়ী ছিল। তো তোমরা হয়তোবা জানো যে অপুত্র নবাব আলীবর্দী খান, তার মৃত্যুর পর পূর্ব মনোনয়নকৃত তার তৃতীয় কন্যা আমেনা বেগমের পুত্র ছিলেন নবাব সিরাজউদ্দৌলা। তিনি তার মৃত্যুর পূর্বে তাকে সেট করে রেখেছিলেন যে আমার মৃত্যুর পরবর্তী সময়ে নবাব হবে নবাব সিরাজউদ্দৌলা। এই জন্য 1756 সালে 10 এপ্রিল মাত্র 23 বছর বয়সে নবাব সিরাজউদ্দৌলা কী করছেন, নবাব সিরাজউদ্দৌলা সিংহাসনে আরোহণ করেছিলেন। এই হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার সংক্ষিপ্ত কথা। তবে এখান থেকে এমসিকিউ প্রশ্ন থাকতে পারে যে নবাব সিরাজউদ্দৌলা কত সালে জন্মগ্রহণ করেছিলেন, তাহলে তোমরা অবশ্যই আনসার করবে 1733 সালে নবাব সিরাজউদ্দৌলা জন্মগ্রহণ করেছিলেন। মৃত্যুবরণ করেছিলেন কবে? 1757 সালে পলাশীর যুদ্ধের পর। যদি বলা হয় নবাব সিরাজউদ্দৌলার পিতার নাম কি, তাহলে অবশ্যই আনসার করবে যে মির্জা মোহাম্মদ হাশিম জৈনুদ্দিন খান ছিলেন তার পিতা। মির্জা মোহাম্মদ হাশিম জৈনুদ্দিন খান ছিলেন তার পিতার নাম। এই দেশে কত বছর স্থায়ী ছিল এই ইংরেজদের শাসনটা? প্রায় 200 বছর পর্যন্ত স্থায়ী ছিল। এ হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। তো এখন আমরা যে বিষয়টি আলোচনা করব 1757 সালের পলাশীর যুদ্ধ
এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠা। তো আমি আগে বলেছি যে 1756 সালের 10 এপ্রিল আলীবর্দী খানের মৃত্যু হলে তার দৌহিত্র নবাব সিরাজউদ্দৌলা বাংলার মসনদে আরোহণ করেন। নবাব আলীবর্দী খানের কোনো পুত্র সন্তান না থাকায় তার মৃত্যুর পূর্বে তার কনিষ্ঠ কন্যা যে ছিলেন আমেনা বেগম, তার সন্তানকে তিনি তার মৃত্যুর পূর্বে, নবাব আলীবর্দী খানের মৃত্যুর পূর্বে তিনি মনোনীত করে যান যে তিনি ক্ষমতায় আসবেন, আমার পরবর্তী সময়ে নবাব সিরাজউদ্দৌলা ক্ষমতায় থাকবে, এটা তিনি মৃত্যুর পূর্বেই তাকে মনোনীত করে যান। এরপর যখন নবাব সিরাজউদ্দৌলাকে মনোনীত করেন, তখন নবাব সিরাজউদ্দৌলার যে আরও কিছু কাছের লোক ছিল, তার জামাতা, অন্যান্য জামাতারা ছিল এবং অন্যান্য দৌহিত্রও ছিল। বিশেষ করে শৌকত জং, নবাব সিরাজউদ্দৌলার খালা ঘসেটি বেগম ছিল অন্যতম যারা বিরোধিতা করেছিলেন। তাদের মধ্যে নবাব সিরাজউদ্দৌলার যে খালাতো ভাই সে হচ্ছে শৌকত জং এবং নবাব সিরাজউদ্দৌলার খালা ছিলেন ঘসেটি বেগম। তারা চক্রান্ত করেছিল নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে মূলত প্রথমেই। তাদের মাধ্যমে মূলত ষড়যন্ত্রটা শুরু। নবাব সিরাজউদ্দৌলার পতনের পিছনে মূল ষড়যন্ত্র ছিল তাদেরই, সর্বপ্রথম তারাই ষড়যন্ত্রে মেতে উঠেছিল। তো এখানে একটা প্রশ্ন থাকতে পারে এমসিকিউ, যে শৌকত জং কে ছিলেন? তাহলে তোমাদেরকে অবশ্যই আনসার করতে হবে যে শৌকত জং ছিলেন নবাব সিরাজউদ্দৌলার খালাতো ভাই। এবং যদি বলা হয় যে ঘসেটি বেগম, যিনি ছিলেন একটি প্রসিদ্ধ নাম আমাদের কাছে, যে ঘসেটি বেগম কে ছিলেন, তাহলে তোমাদেরকে অবশ্যই সেটা আনসার করবা যে নবাব সিরাজউদ্দৌলার খালা ছিল ঘসেটি বেগম। তারা যখন ঘসেটি বেগম এবং শৌকত জং, রাজবল্লভ, তারা যখন নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছিল, তখন ষড়যন্ত্রের এক পর্যায়ে এই যে ইংরেজ বণিক শ্রেণী, তারাও কি করছে, এই যে ঘসেটি বেগম, শৌকত জং, রায় রাজবল্লভ, দেওয়ান রাজবল্লভ, তাদের সাথে একাত্মতা ঘোষণা করে তাদের সাথে হাত মিলিয়ে নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে আরও ষড়যন্ত্রকে আরও বিস্তৃত করার জন্য তারা আপ্রাণ চেষ্টা শুরু করে দিয়েছিল। কিন্তু নবাব সিরাজউদ্দৌলার পারিবারিকভাবে ফ্যামিলির ভিতরে যদিও এই ষড়যন্ত্রটাকে রুখে দিতে পেরেছিল, কিন্তু বাহিরের যে ষড়যন্ত্র সেটা আর ছোটো করতে পারে নাই। বাইরের যে ষড়যন্ত্র সেটা রোধ করতে পারে নাই, কিন্তু বাইরের ষড়যন্ত্রটা আস্তে আস্তে বিস্তৃত হতে থাকে। বাইরের ষড়যন্ত্রের জাল আস্তে আস্তে বড়ই হতে থাকে। এক পর্যায়ে দেখা গেছে যে নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে তাকে কীভাবে ক্ষমতাচ্যুত করা যায়, সে তার বিরুদ্ধে দেশি বিদেশি বণিক শ্রেণী, নবাব সিরাজউদ্দৌলার রাজ দরবারের যে প্রভাবশালী ব্যক্তিবর্গ ছিল, তারাও তার বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছিল, বিভিন্ন অভিজাত শ্রেণীর। তারপর বিশেষ করে নবাব সিরাজউদ্দৌলার যে সেনাপতি ছিল, প্রধান সেনাপতি ছিল মির্জা জাফর, সে পর্যন্ত সেও তাদের সাথে একত্রতা ঘোষণা করে নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছিল। আর এই ষড়যন্ত্রের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় নবাব সিরাজউদ্দৌলার সাথে ছোটোখাটো দ্বন্দ্ব বিভিন্ন সময় লেগেই থাকতো এই নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে। যার এই ষড়যন্ত্রগুলা, এই ছোটোখাটো যে দ্বন্দ্বগুলো হইতো, এই দ্বন্দ্বগুলাই পরবর্তীতে আস্তে আস্তে পলাশির যুদ্ধে রূপ নিয়েছিল। এই নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে এই ছোটোখাটো দ্বন্দ্বগুলা পরবর্তীতে রূপ নিয়েছিল পলাশির যুদ্ধে। ষড়যন্ত্রকারীরা নবাবকে যখন চূড়ান্ত পর্যায়ে প্রস্তুত, যে তাকে ক্ষমতাচ্যুত করার প্রায় প্রস্তুতি যখন চূড়ান্ত, তখন ইংরেজ সেনা রবার্ট ক্লাইভ হঠাৎ করেই অল্প অজুহাতেই তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বসেছিল। নবাব সিরাজউদ্দৌলাও সেই সময় যুদ্ধের জন্য প্রস্তুত ছিল। ইংরেজ প্রতারণা ও বিশ্বাসঘাতকতার সংবাদ পেয়ে তিনি পূর্বেই পলাশী নামক প্রান্তরে তিনি সৈন্য সমাবেশ করেছিলেন। এরই ফলশ্রুতিতে 1757 সালের 23 জুন ভাগীরথী নদীর তীরে পলাশী নামক প্রান্তরে ইতিহাসের এক যুগান্তকারী যুদ্ধ সংঘটিত হয়, যেটাকে পলাশীর যুদ্ধ নামে পরিচিত আমাদের কাছে। যে এক ঐতিহাসিক যুদ্ধ হয়েছিল যার নাম হচ্ছে পলাশীর যুদ্ধ। এই যুদ্ধের মধ্যে নবাব সিরাজউদ্দৌলার যে সেনাপতি ছিল মীর জাফর, এই মীর জাফরের ইশারাতে একটা বড় একটি অংশ যুদ্ধ থেকে ইস্তফা দিয়েছিল, যুদ্ধ করা থেকে বিরত থেকেছিল নবাবের পক্ষে। কিন্তু মীর মদন এবং মোহনলালের চেষ্টায় তারা ইংরেজদের বিরুদ্ধে, তারা এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির যারা ছিল এই রবার্ট ক্লাইভের সৈন্য সামন্তের বিরুদ্ধে তারা যুদ্ধ চালিয়ে গিয়েছিল। সে সময়ও
যুদ্ধ মোটামুটি নবাব সিরাজউদ্দৌলার পক্ষেই ছিল। ইংরেজরা রবার্ট ক্লাইভের সৈন্য সামন্ত তাদের কাছে টিকে উঠতে পারছিল না। বাধ্য হয়ে পরবর্তীতে রবার্ট ক্লাইভ পলাশির নামক প্রান্তরের একটা সাইডে একটি আমবাগানে রবার্ট ক্লাইভের সৈন্য সামন্তকে ওখানে নিয়ে যেতে বাধ্য হয় এই রবার্ট ক্লাইভ। কিন্তু আকম্বিক ঘটনায় এক গোলাবারুদের মাধ্যমে মীর মদন নিহত হলে মোহনলাল এবং সিনফে যুদ্ধ চালিয়ে গিয়েছিলেন। তখনও যুদ্ধ নবাবের অনুকূলেই ছিল। এর পরবর্তীতে কী করছে নবাব সিরাজউদ্দৌলা, আলীবর্দী খান যে ছিল, এই আলীবর্দী খানের আমলে মীর জাফর এর সাথে আনুগত্যপূর্ণ যে সম্পর্ক ছিল, আনুগত্যপূর্ণ যে ব্যবহার করেছিল নবাব আলীবর্দী খান, তার কথা স্মরণ করিয়ে দিয়ে মীর জাফরকে বলেছিল যে তুমি আমাকে সহযোগিতা করো। কিন্তু মীর জাফর পরবর্তীতে কী করেছিলেন, মীর জাফর এই সহযোগিতাটা মুখে বলেছিলেন যে ঠিক আছে আমি সহযোগিতা করব, কিন্তু মুখে ছিল একটা, অন্তরে ছিল আরেকটা। কিন্তু এই কথা বলেছিল যে ঠিক আছে আমি সহযোগিতা করব, কিন্তু অন্তরে ছিল ভিন্ন। অন্তরে নবাব সিরাজউদ্দৌলাকে কীভাবে নবাব সিরাজউদ্দৌলার পতন কীভাবে হবে সেই চিন্তাই করেছিল। এই জন্য নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে গোপনে রবার্ট ক্লাইভের সাথে মিলিত হয়ে নবাবকে ধ্বংস করার জন্য নবাবকে পরামর্শ দেয় যে আপনি আজকের মতো যুদ্ধ বিরতি দেন, যুদ্ধ স্থগিত রাখেন। নবাব বাধ্য হয়ে কি করছে, মীর জাফরের কথা শুনে, মীর জাফরের কথায় কান দিয়ে আজকের দিনের মতো যুদ্ধ স্থগিত ঘোষণা করেছে। এবং নবাবের সৈন্যরা যখন বিশ্রামরত অবস্থায়, ঠিক তখনই মীর জাফরের ইশারায় রবার্ট ক্লাইভের নেতৃত্বে মীর জাফরের যে বিশ্রামরত অবস্থা, নবাব সিরাজউদ্দৌলার যে বিশ্রামরত অবস্থায় সৈন্য সামন্ত ছিল তাদের উপর হামলা করেছিল, অতর্কিতভাবে তাদের উপর হামলা করে পিছন দিক থেকে। তখন নির্দ্বিধায় নবাব সিরাজউদ্দৌলা এখানে পরাজয় বরণ করেন। এবং পরবর্তীতে নবাব সিরাজউদ্দৌলা যখন পরাজয় বরণ করেন এখানে মির্জাফরের কারণে, তখন তিনি পরবর্তীতে মুর্শিদাবাদের দিকে তিনি সৈন্য আনার জন্য তিনি রওনা দিয়েছিলেন, কিন্তু তার চেষ্টা বৃথা হয়। এবং প্রতিমধ্যেই মীর জাফরের পুত্র মিরান কর্তৃক নবাব সিরাজউদ্দৌলা ধৃত হয়। তখন পরবর্তীতে মীর জাফরের সামনে নিয়ে আসা হয় নবাব সিরাজউদ্দৌলাকে। এবং এখানেই মীর জাফরের কথাই, মীর জাফরের ইশারায়, মিরনের আদেশে মোহাম্মদী বেগ কর্তৃক নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয় মোহাম্মদী বেগ কর্তৃক, যে হত্যার ফলে বাংলার শেষ স্বাধীন নবাবের পতন হয়ে যায় এবং বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়ে গিয়েছিল। শুধু এটাই না, যে এভাবেই পলাশী নামক প্রান্তরে দেশপ্রেমের পরাজয় ঘটে এবং বিশ্বাসঘাতকতার জয় হয়। এরপর 1757 সালের পলাশীর যুদ্ধের পর থেকেই, পলাশীর যুদ্ধের পর বাংলা, বিহার, উড়িষ্যা সহ সমগ্র ভারতবর্ষ আস্তে আস্তে এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরিপূর্ণভাবে তাদের আয়ত্তে নিয়ে যায়। শুধু এটাই না, দক্ষিণ ভারতের টিপু সুলতানকে পরাজিত করে মহীশূর রাজ্য পর্যন্ত তারা দখল করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। শুধু মহীশূর রাজ্য না, এই সকল রাজ্যই ভারতবর্ষ পুরাটাই তাদের অধীনে নিয়ে গিয়েছিল। এবং যার ফলে নবাব সিরাজউদ্দৌলার পতনের ফলে বাংলায় দেশপ্রেমের পরাজয় ঘটে এবং বিশ্বাসঘাতকতার জয় হয়, বাংলার শেষ স্বাধীন নবাবের পতন হয়। এভাবে একে একে তারা সমগ্র ভারতবর্ষ তাদের দখলে নিয়ে গিয়েছিল। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে যে আলোচনাটা করলাম সেটি হচ্ছে ভারতীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন এবং 1757 সালে পলাশী যুদ্ধ এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠা। তবে এখানে কয়েকটি প্রশ্ন আছে যে তোমাদের জন্য এমসিকিউ প্রশ্ন থাকতে পারে, যে 1757 সালের পলাশী যুদ্ধ এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠা, এর ভিতরে কয়েকটা প্রশ্ন আছে যে নবাব সিরাজউদ্দৌলা কত সালে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন। নবাব সিরাজউদ্দৌলা 1756 সালের 10 এপ্রিল তিনি ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন। নবাব সিরাজউদ্দৌলা কত বছর বয়সে তিনি তার সিংহাসনে আরোহণ করেছিলেন? তাহলে এটা আনসার হবে যে নবাব সিরাজউদ্দৌলা মাত্র 23 বছর বয়সে তার সিংহাসনে আরোহণ করেছিলেন। এটা হচ্ছে প্রশ্ন। আরেকটা প্রশ্ন তোমাদের থাকতে পারে, এমসিকিউ প্রশ্ন, যে নবাব সিরাজউদ্দৌলার সাথে পলাশী নামক প্রান্তরে পলাশী নামক প্রান্তরে যে যুদ্ধ হয়েছিল, ঐতিহাসিক যুদ্ধ হয়েছিল রবার্ট ক্লাইভের সৈন্যের সাথে, এই পলাশী নামক প্রান্তরটা কোন নদীর তীরে অবস্থিত? তাহলে অবশ্যই তোমরা যদি বইটা দেখো, এখানে স্পষ্ট আছে যে ভাগীরথী নদীর তীরে পলাশী নামক
প্রান্তরে যুদ্ধ হয়েছিল, তাহলে কোন নদীর তীরে তোমাদের আনসার করতে হবে যে ভাগীরথী নদীর তীরে পলাশী নামক প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার সাথে যুদ্ধ হয়েছিল, আর পলাশীর প্রান্তরটা হচ্ছে ভাগীরথী নদীর তীরে অবস্থিত। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি যে ক্লাসটি নিলাম, তোমরা যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ তোমাদের জন্য, আশা করি তোমরা আমার এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং মনোযোগ দিয়ে তোমরা শুনবে এবং বইটা তোমরা সামনে রাখবে, এবং সামনে রেখে আমি যে আলোচনাগুলো করছি, উপমহাদেশের ব্রিটিশ শাসন, ভারতবর্ষে ব্রিটিশ শাসন এবং ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন, পলাশী যুদ্ধ এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠা, একাদশ শ্রেণীর দ্বিতীয় পত্র, এই বইটি হচ্ছে দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়। দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে নিয়ে আমি আজকে আলোচনা করলাম। এভাবে আমি ধারাবাহিকভাবে আমি আলোচনা করতেই থাকবো, একেবারে 1947 সালের ভারত স্বাধীনতা আইন পর্যন্ত আমি এই অধ্যায়ে আলোচনা করব। সেই আলোচনাগুলো তোমরা সবসময় মনোযোগ সহকারে দেখবে এবং শুনবে, তাহলে তোমরা অবশ্যই তোমরা তোমাদের পড়াশোনার ক্ষেত্রে উপকৃত হবে। তো আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।